আজকে দুই বোন মিলে প্রচুর পরিমাণের কাজ করেছি। কাজের ঠেলায় তো রেস্ট নেওয়ার সময়ও পাইনি, তার সাথে তো আজকে প্রচুর রান্না বান্নাও করেছি, খাওয়া দাওয়াও করেছি। তো কি করছি না করছি এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠছি আমি 9:30টার দিকে। উঠেই আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া না করেই আমি গিয়েছিলাম ঘরবাড়ি ঝাড়ু দিতে, যেহেতু 5-6 দিনের মতন ঘরবাড়ি পরিষ্কার করা হয়নি। মানে এমনি ঝাড়ু দেওয়া হয়েছে কিন্তু এইভাবে মোছা হয়নি, যেহেতু কাজের আপু নিষেধ করে দিয়েছে, সে আসবে না। তো অন্য কাজের মানুষ তো দেখতে হবে, তো পাচ্ছি না আমরা। তো ভাবলাম যে আজকে ঘরবাড়িটা আমি পরিষ্কার করি, না হলে বাসায় ছেলে মেয়ে আছে। তো আমি ঝাড়ু দিতেছিলাম, তখন আমার বোন বলল যে আমি ঝাড়ু দিয়ে দিই, তাহলে তুমি মুছে দিয়ে দাও। তো ঘরবাড়ি মোছা কমপ্লিট, এখন একটু রেস্ট নিয়েছি। আর এই যে রেস্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার বোনের অবস্থাটা। দেখেন আমার বোন এত সুন্দর একটা সোফা বানিয়েছে ব্ল্যাক কালারের, অথচ সবসময় এই যে বেডশিট টেডশিট দিয়ে ঢেকে রাখে, কারণ কালো কালার তো আরও, যেহেতু আমাদের বাসার রাস্তার সাইডে, তো ময়লা পড়বে। তারপরে এখানে একটা নতুন করে ঘড়ি লাগানো হয়েছে। আগের থেকেই আমাদের বাসায় ঘড়ি ছিল, কিন্তু লাগানো হয়নি, যেহেতু আমরা বাসা চেঞ্জ করছি। তারপরে টুকিটাকি আর কি ঝামেলার ভিতরে ছিলাম, তো ফাইনালি এখন ফিরে এসেছি, এই জন্য আর কি লাগানো হয়েছে। ও হ্যাঁ, এদিকে সুপার কথায় আসি। আমি আমার বোনকে বললাম যে সুপার কাভার কিনতে, কিন্তু না, তার কাভার পছন্দ না। বেডশিট দিয়ে রাখা আছে, যখন মেহমান আসে তখন বেডশিটটা তুলে ফেলি, নাহলে সবসময় বেডশিটটা দিয়ে ঢেকে রাখা হয়। আর যেহেতু বাসায় ছোটো ছেলেপিলে আছে, তো এই জন্যই আর কি। তো এখন রান্নাঘরে চলে আসছি, আর আজকে রান্নাবান্না হবে বেগুন বড়ি মাছ আর উস্তা আলু ভাজি হবে। তো এখানে আমার বোন বেগুন আলু সব কিছুই কেটে দিয়েছে। এখন আমার দায়িত্ব উস্তাটা কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এই উস্তাটা কিন্তু অনেক বড়, এত আমরা সবসময় উস্তা আলু ভাজি করি, দেখা যাচ্ছে আলুর পরিমাণটা বেশি থাকে আর উস্তের পরিমাণটা একটু কম থাকে। কিন্তু যেহেতু খালু বড় উস্তা নিয়ে আসছে, তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, পরে আর খাওয়াও না হতে পারে। এই জন্য চিন্তা করলাম যে পুরো উস্তাটাই নেব। উস্তাটা আমি কি করেছি, কুচি কুচি করে কেটে তারপরে উস্তার ভিতরে পানি দিয়ে সামান্য পরিমাণের লবণ দিয়ে 10 মিনিটের মতন রেখে দিয়েছি। এতে করে কি হবে, উস্তার যে অতিরিক্ত তিতো ভাবটা থাকে, ওই তিতো ভাবটা কেটে যাবে। আমার শাশুড়ি মাকে আমি এরকম করতে দেখেছি, তার কাছ থেকে শিখেছি। আপনারা চাইলে কিন্তু এরকম করতে পারেন। তারপরে এখন যদি আলুর সাথে ভাজা হয়, তাহলে কি হবে, অতিরিক্ত তিতোটা লাগবে না, সামান্য তিতোটাই লাগবে। তো এভাবে আমি 10 মিনিট রেখে দিব। আর এইদিকে আমার বোন বেগুনের তরকারি রান্না করবে। তো বেগুনের তরকারির জন্য আমি মশলা টশলা সব কিছুই কেটে দিয়েছিলাম। আমার বোন মশলাটা বেটে নিয়েছে। তো বেগুনের তরকারিতে আজকে আমার বোন যা যা মশলা দিতেছে আপনাদেরকে একটু বলি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে জিরা বাটা, সরিষা বাটা, আর কাঁচা ঝাল সব কিছুই বেটে নিয়েছে। এখন চুলা জ্বালিয়ে নিতেছে, এটা রান্না করবে বলে। আর এইদিকে আমি ভাবলাম যে চালটা ধুয়ে বসিয়ে দিই, তাহলে ভাতটাও হয়ে যাবে। আর বেগুনের তরকারি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর উস্তা আলু ভাজি তো সময় লাগবে না। এখন আমার বোনকে মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিব, কারণ ও মাছ ধুতে এসে মাছের কাঁটায় আর কি ওর আঙুলটা কেটে গিয়েছে। তো এই জন্য আর কি ও মাছটা ধুতে পারতেছিল না, তাইতে আমি সুন্দর করে ধুয়ে লবণ হলুদ আর কি মাখিয়ে দিয়েছি। আর এমনিতেই দেখবেন যে মাছের কাটায়, তারপর মাংসের হাড্ডিতে হাত কেটে গেলে প্রচুর পরিমাণে জল, আর এমনকি প্রচুর পরিমাণে ব্যথা হয়। তো এখানে বোন এক সাইডে মাছটা ভেজে নিতেছে, আর এক সাইডে বেগুনের তরকারির জন্য আর কি রান্নাবান্না করতেছে আর কি। এখানে মশলাটা দিয়ে নিয়েছে। আর এই দিকে এখন আমি করব কি, উস্তাটাকে সুন্দর করে একটু প্রথমে ধুয়ে নিব, যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। তারপরে যে বেশ কয়েকবার ভালোভাবে ধোয়ার পরে এখানে আলুগুলো অ্যাড করে সব কিছু ভালোভাবে আর কি ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটা ঝাঁপিতে করে কিন্তু রেখে দিতে হবে, যাতে পানিটা ঝরে যায়। তারপরে এখানে আমি ঝাল পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি ভাজি করার জন্য। তারপরে আমার বোন বলল যে মাছটা ভাজা হয়ে গেলে বড়িটাকে ভেজে দিয়ে দিতে। তো এইদিকে কিন্তু বেগুনটা কষাতে দিয়ে দিয়েছে, আর মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বড়িটাকে ভেজে নিয়ে নিব। আর অনেকেই শুনেছি যে বলে কুমড়ার বড়ি নাকি তেল দিয়ে ভাজতে নেই, তেল দিয়ে ভাজলে রসালো টাইপের হয় না যখন তরকারির ভিতরে দেওয়া হয়। কিন্তু না, এটা একেবারেই ভুল কথা। আমি তো ছোটোবেলা থেকে আমি আমার মাকেও দেখতেছি যে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে বড়িটা ভাজে। তো আমিও যখন থেকে রান্নাবান্না আর কি টুকিটাকি শুরু করেছি, তখনও কিন্তু রান্নাটা এভাবেই করেছি। তো আল্লাহর রহমতে কোনো কিছুই হয় না, এটা ভুল কথা। আপনারা সামান্য তেল দিয়ে বড়িটাকে ভাজতে পারেন। তো তারপরে এখানে আমার বোন যখন কষানো পানি দিয়েছিল, তো বড়িটা ভেজে কষানোর পানির ভিতরে আর কি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ এই বড়িটাতে একটু জাল বেশি খায়। কিছু কিছু বড়ি আছে তাড়াতাড়ি হয়ে যায়, আবার কিছু কিছু বড়ি আছে একটু জালটা বেশি খায়। এগুলো ফেনানোর উপরে, যখন বড়ি বানানো হয় তার উপরে আর কি নির্ভর করে।
এখন আমি চুলায় ভাজি বসিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তাড়াতাড়ি করে গোসল করতে যাব। আসলে আমার বোন আজকে সকালবেলা হচ্ছে টেবিলের রানার, তারপর হচ্ছে টেবিলের ম্যাট সব কিছু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিল। এইগুলো একটু ভিজিয়ে রাখলে কি হয়, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ওয়াশিং মেশিনে দিলে ওইভাবে পরিষ্কার হয় না। তো আমার বোন মনে করছিল সে পরিষ্কার করবে, কিন্তু যেহেতু তার হাতটা কেটে গিয়েছে তো আমাকেই আর কি পরিষ্কার করতে হয়েছে। তো গোসল করে এসে আমি টেবিল গুছিয়ে নিয়েছি। আর আমি যখন রান্নাঘর থেকে তরকারি গামলায় নিয়ে আসতে যাচ্ছিলাম তখন দেখলাম যে বেগুনের তরকারিটা বেশি হয়ে গিয়েছে। এই জন্য কী করছি, ওই কড়াই ধরে নিয়ে আসছি বাড়তি, আর হচ্ছে গামলায় একটু ঢেলে আর কি রাখছিলাম। তো এখন হচ্ছে আগে আমি ছেলেটাকে খাইয়ে দিব। আর ছেলে কিছুই খায় না, শুধু হচ্ছে ভাতই খায়। তো আগে ওকে ভাতটা খাইয়ে নিলে হবে কি পরে আমি রিল্যাক্স আর কি ভাত খেতে পারবো। তো এখানে ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে উঠছি। আর ঘুম দিয়ে ওঠার পরে আমার বোন বলল যে আজকে সন্ধ্যাবেলা মাংস রান্না করবে, তো মাংসের জন্য সব কিছু আমাকে কেটে দিতে বলছে। তো আমি সব কিছু কেটে দেওয়ার পরে সন্ধ্যাবেলা যেহেতু বাসায় ছেলে মেয়ে আছে, তারপরে খালুও আছে, তো একটু নাস্তা তো বানানো উচিতই। কিন্তু নুডলস তো প্রতিদিন আর খাওয়া সম্ভব না, মানে প্রতিদিন খেতে তো ভালো লাগে না। তো ফ্রিজে দেখলাম যে পাঁপড় আছে, ভাবলাম যে আগে পাঁপড়টা ভাজি, তারপরে দেখা যাবে যে আর কি খাওয়া যায়। তো পাঁপড় ভাজতে ভাজতে আমি আমার বোনকে বললাম যে চলো একটু চা খাই। আমার বোনও বলতেছে যে হ্যাঁ আমারও খুব চা খেতে ইচ্ছা করতেছে, কারণ তার নাকি মাথা ধরছিল। তো তারপরে আমি আমার বোনকে বললাম যে চলো দুধ চা বানানো যাক, কারণ দুধ চা আমার বোন খুবই সুন্দর বানায়, মানে খুবই মজার হয়। আমরা দুধ চা বানানোর জন্য অনেক মশলাপাতি ব্যবহার করি, কিন্তু আমার বোন শুধু হচ্ছে ওই যে চার পাতিটাই ব্যবহার করে, কিন্তু তারপরেও যে কিভাবে এত মজার হয় আমি বুঝতে পারি না। আমি আমার বোনের কাছ থেকে এই চা বানানোটা অনেকবার শিখেছি আর চেষ্টাও করেছি, কিন্তু আমি আমার বোনের মতন এত মজার চা বানাতে পারি না। দেখছেন, ও কিন্তু চায়ের পাতি অনেকও দেয়, কিন্তু তারপরেও মজা হয়, তিতো হয় না। যাই হোক, তারপর হচ্ছে চা দিয়ে বিস্কিট খাইছি। তারপরে আমার বোন বলল যে হচ্ছে মাংস রান্না করবে না, সে আজকে তেহেরি রান্না করতে যাচ্ছে। এই জন্য আলু টালু আমি হচ্ছে যা যা কেটে রাখছিলাম তো সব কিছু ফ্রিজে রেখে আসছি। আর মশলাপাতি বাকি যা যা লাগবে আমার বোন সব কিছু হচ্ছে বেটে বুটে তারপরে যে মাংসটা বসিয়ে দিয়েছে। আর এখন আমাকে বলেছে যে চালটা ধুয়ে দিতে, তো চালটা ধুয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে মাংসটা কুকারে বসিয়ে দিয়েছিল যাতে তাড়াতাড়ি হয়। তো মাংসটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর চা এখনও পর্যন্ত আমার শেষ হয়নি। আসলে আমি গরম চা খেতে পারি না, চাটা একেবারে ঠান্ডা হলে তাই খাই, না হলে চা খাওয়ার অভিজ্ঞতা আমার খুবই খারাপ। আমি যে কয়বার চা খেতে গিয়েছি জিভ পুড়িয়ে ফেলছি, এর জন্য ভয়তে আমি আগে চাটা ঠান্ডা করে তারপরে খাই। তো এখন হচ্ছে আমার বোন পোলাও চালটাকে সুন্দরভাবে আর কি, মানে ভালোভাবে আর কি ভেজে নিয়েছে তেল দিয়ে, তারপরে যে এখানে গরম পানি দিয়ে দিবে। আর আপনারা ভাবতে পারেন যে গরম পানির কালারটা এরকম কেন আসছে, আসলে হচ্ছে এখানে তেহেরির মশলা দিয়ে তারপরে আমার বোন হচ্ছে পানিটাকে গরম করেছে, এই জন্য এরকম আর কি কালার আসছে। তো পানিটা দেওয়ার পরে এখানে মাংসটা দিয়ে আর কি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তেহেরি। আর তেহেরি রান্না কিন্তু খুবই সহজ, আমি মনে করি তেহেরি বিরিয়ানি একই রান্না, মানে সেম টু সেম, শুধু বিরিয়ানিতে বিরিয়ানির মশলা, তেহেরিতে তেহেরির মশলা। তো আপনারা ওই সেমভাবেই আর কি রান্না করতে পারেন, এই জন্য আমি ওইভাবে আর রেসিপিটা শেয়ার করিনি। আর তেহেরির সাথে সালাদ না হলে কিন্তু চলেই না, এমনকি লেবুও লাগে। তো ফ্রিজে লেবু ছিল, শসা ছিল, সব কিছু নিয়ে আসছি। এখন এগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি আমি। আমার বোন বলতেছিল যে দাও আমি কেটে দিই, কিন্তু না, শসা মানে সালাদ টালাদ করতে আমার বেশ ভালোই লাগে, তা আমি কাটতেছিলাম। আর এদিকে তেহেরি হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখেন, এটা ছিল দেশি লেবু। আমরা যখন মহেশপুর থেকে চিটাগাং আসছিলাম তখন আমার শাশুড়ি মা দিয়েছিল দেশি লেবুর এত সুন্দর স্মেল, খুবই ভালো লাগে। তো তারপরে সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু সবার সাথে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম, তো আমি তখন ওইভাবে আর ভিডিও করতে পারিনি, কারণ সবার সামনে ক্যামেরা ধরতে আমার একটু লজ্জা করে। তো তারপরে যখন খাওয়া দাওয়া করে সবাই উঠে গিয়েছিল তখন আর কি ভিডিও করছি। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট শেষ, আর এতটুকুই হচ্ছে বেঁচে আছে। তো এখান থেকেও আমি আবার একটু খুঁটে খুঁটে মাংস খাচ্ছিলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।